নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় যে কোনো ফসল উৎপাদনে খাদ্য উপাদানের ভূমিকা। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর দেবযানী দত্ত, সহকারী অধ্যাপিকা, উদ্ভিদ শরীরতত্ত্ব বিভাগ, সিকম স্কিল বিশ্ববিদ্যালয়। নমস্কার দেবযানীজি, আপনাকে প্রথমে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে উদ্ভিদের অপরিহার্য খাদ্য উপাদান বলতে আমরা ঠিক কি বুঝবো? কোন কোন খাদ্য উপাদান ছাড়া একটা উদ্ভিদ সুস্থভাবে বেড়ে উঠতে পারবেন না, সেইটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, উদ্ভিদের খাদ্য উপাদানগুলিকে আমরা সাধারণত কিছু ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমেই আসি মৌলিক খাদ্য উপাদান। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটি উপাদানকে উদ্ভিদের ক্ষেত্রে আমরা মৌলিক খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত করে থাকি। এরপরে আসে উদ্ভিদের প্রাথমিক খাদ্য উপাদান। প্রাথমিক খাদ্য উপাদান বলতে আমরা সাধারণত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামকে বুঝে থাকি। তারপরে যদি আমরা গৌণ খাদ্য উপাদানের ব্যাপারে আলোচনা করি, তাহলে সেখানে আসে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার, এই তিনটি খাদ্য উপাদানের নাম। এই খাদ্য উপাদানগুলি ছাড়াও কিছু অনুখাদ্য উপাদান উদ্ভিদের কিন্তু বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। সেগুলি হলো তামা, দস্তা, লোহা, বোরন, মলিবডেনাম, ক্লোরিন এবং নিকেল। এখন পরের যে বিষয়টা আপনার থেকে জানা সেটা হচ্ছে এই যে খাদ্য উপাদান বা যে অনুখাদ্য কথা আপনি বলছেন, এদের আপনি অপরিহার্য কেন বলছেন, সেই বিষয়টা যদি একটু জানান। অপরিহার্য কেন, সেই ব্যাপারে একটু আলোচনা করি। এই যে খাদ্য উপাদানগুলির ব্যাপারে আমি বললাম, উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত এই উপাদানগুলির মধ্যে কোনো একটিরও যদি ঘাটতি দেখা যায়, তাহলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। এবং সব থেকে মজার ব্যাপার হলো, যদি উদ্ভিদের বৃদ্ধি কোনো একটি উপাদানের অভাবজনিত কারণে ব্যাহত হয়, তাহলে তার পরিবর্তে আমরা যদি মনে করি বা কৃষক বন্ধু যদি মনে করেন যে অন্য উপাদানগুলির পরিমাণ বাড়িয়ে আমি সেই ঘাটতি মিটিয়ে ফেলবো, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে একটি উপাদানের ঘাটতি হলে তার পরিবর্তে অন্য উপাদান ব্যবহার করে আমরা কখনোই তার ঘাটতি পূরণ করতে পারবো না। ওই জন্যই এই প্রত্যেকটি উপাদানই কিন্তু যে কোনো ফসলের বৃদ্ধির জন্য ভীষণভাবে অপরিহার্য। বেশ, অপরিহার্য খাদ্য উপাদান এবং উপকারী খাদ্য মৌল, এই দুটোই কি এক, না এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে, সেই বিষয়ে যদি একটু জানান। আচ্ছা, অপরিহার্য খাদ্য উপাদান যেগুলিকে আমরা বললাম, উদ্ভিদের ক্ষেত্রেই তারা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানে যে উপাদানগুলি আমি আলোচনা করেছি সেগুলি কিন্তু প্রতিটি উদ্ভিদের ক্ষেত্রেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। এই ব্যাপারে বলি, এই উপকারী খাদ্যমৌল হিসেবে আমরা যেগুলিকে বিবেচনা করি সেগুলি হলো সিলিকন, কোবাল্ট, আয়োডিন প্রভৃতি। এই যে মৌলগুলি, এগুলি কিছু বিশেষ বিশেষ উদ্ভিদের ক্ষেত্রে উপকারী মৌল হিসেবে কিন্তু গণ্য করা হয়। এই মৌলগুলি অপরিহার্য খাদ্য মৌলর শ্রেণীতে কিন্তু পড়ছে না। এই উপকারী খাদ্য মৌলগুলির মধ্যে যদি আমরা এখন আলোচনা করি, তাহলে সিলিকন যেটি আমি বললাম সেটি ধানের ক্ষেত্রে কিন্তু উপকারী। একইভাবে কোবাল্ট ডাল শস্যের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী। আয়োডিন যদি আমরা দেখি, তাহলে আয়োডিন কিন্তু পালং শাকের ক্ষেত্রে উপকারী। এই উপকারী খাদ্য মৌলগুলিকে আমরা কখনোই অপরিহার্য বলতে পারি না, কারণ এগুলি সমস্ত উদ্ভিদ বা ফসলের ক্ষেত্রে কিন্তু দরকার হয় না। এরা কিছু কিছু বিশেষ উদ্ভিদের ক্ষেত্রে উপকারী হিসেবে গণ্য করা হয়। তাই আমরা উপকারী খাদ্য মৌল এবং অপরিহার্য খাদ্য উপাদান এদেরকে কখনোই কিন্তু এক বলতে পারবো না। এর পরবর্তীতে আপনার থেকে আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে গাছের খাদ্য উপাদানগুলির অভাব, তার যে লক্ষণ, সেইটা চাষী বন্ধুরা বুঝবেন কি করে, সেই বিষয়ে যদি একটু জানান। দেখুন, এই ব্যাপারে যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, তাহলে এক একটি খাদ্য উপাদান তাদের কিন্তু অভাবজনিত লক্ষণ সুস্পষ্ট এবং একে অপরের থেকে কিন্তু এদের অভাবজনিত লক্ষণকে আমরা আলাদাভাবে চিহ্নিতকরণ করতে পারি। যেমন আপনি ধরুন, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ হিসেবে যদি আমরা দেখি, তাহলে সাধারণত আমরা যেটা দেখতে পাই যে গাছের যেগুলি পুরনো পাতা,
বা নিচের দিকের যে পাতা সেই পাতাগুলি হলুদ হয়ে যায়, ডালপালাও হলুদ হয়ে যায়, এবং তার সাথে সাথে কি হয়, গাছের যে সর্বোপরি বৃদ্ধি সেটা কিন্তু ব্যাহত হয়। নাইট্রোজেনের পরে যদি আপনি ফসফরাস নিয়ে আলোচনা করেন, সেক্ষেত্রে কিন্তু আবার এর অভাবজনিত লক্ষণ যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু সেটা নাইট্রোজেনের থেকে আলাদা। সাধারণত নাইট্রোজেনের পর ফসফরাসের ক্ষেত্রে পাতাগুলি লালচে বেগুনি একটা আভা কিন্তু আমরা দেখতে পাই। এর সাথে সাথে পাতার ডগা অনেক সময় পুড়ে যেতে পারে, ফল বা বীজ তার উৎপাদন হ্রাস পায়। নাইট্রোজেন ফসফরাসের পর এরপর যদি আমরা অন্য মৌলিক খাদ্য উপাদানগুলো নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে পটাশিয়াম আসে। পটাশিয়ামের ক্ষেত্রে সাধারণত কি হয়, পুরনো পাতার প্রান্তের চারপাশে ঝলসে যাওয়া অথবা শুকিয়ে যাওয়ার একটা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই। এর সাথে সাথে পটাশিয়ামে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টারভেনাল ক্লোরোসিস, মানে পাতার শিরাগুলির মাঝে মাঝে হলুদ রং, মানে আপনার শিরার মাঝে যে সবুজ অংশ আমরা দেখতে পাই, সেই শিরা উপশিরার মাঝের অংশগুলি কিন্তু হলুদ হয়ে যেতে থাকে। এটা কি যে কোনো ফসলের ক্ষেত্রেই একই ধরনের লক্ষণ নাকি ফসল হ্যাঁ বিশেষে? হ্যাঁ, সাধারণত আমরা যেগুলি দেখতে পাচ্ছি যে এই নাইট্রোজেন বলুন বা ফসফরাস বলুন বা পটাশ বলুন, এদের ক্ষেত্রে কিন্তু সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই কিছু সাধারণ বা কমন লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই, বা কৃষক বন্ধুরাও কিন্তু দেখতে পাবেন। এই সমস্ত লক্ষণ যদি তারা দেখতে পান, তাহলে তাদের প্রথমেই ধরে নিতে হবে যে হয়তো, আমি হয়তো কথাটা এই কারণেই ব্যবহার করছি কারণ আরো অনেক রকম কারণ থাকতে পারে, সেখানে আপনার কোনো রোগ জীবাণু হতে পারে বা কোনো রকম পোকা অর্থাৎ প্রাথমিকভাবে যে লক্ষণ সেই লক্ষণটার কথাই আপনি হ্যাঁ বলছেন। হ্যাঁ, প্রাথমিকভাবে যদি আপনি এই খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ আপনি যদি দেখেন, তাহলে কিন্তু সাধারণত আমরা দেখতে পাই যে তাদের এই ধরনের লক্ষণগুলি দেখা যায়। এরপরে যদি আপনি এই নাইট্রোজেন ফসফরাস পটাশের বাইরে যদি আপনি অন্যান্য যে খাদ্য উপাদানগুলি আছে, যেমন ক্যালসিয়াম, যদি আপনি ক্যালসিয়াম নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে ক্যালসিয়ামের বিশেষত টমেটো বা আপনার বাঁধাকপি, এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কিন্তু ভীষণভাবে দেখা যায়। ক্যালসিয়ামের অভাবে টমেটোতে সাধারণত ফলের শেষ ভাগ যেটা, সেটা কালো হয়ে পচন ধরে যায়, সেটাকে আমরা ব্লোজোমেন রট বলে থাকি। এছাড়া বাঁধাকপির ডগাও অনেক সময় কিন্তু পুড়ে যায়। এরপরে যদি আমরা ম্যাগনেসিয়াম নিয়ে আলোচনা করি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও সাধারণত পাতায় হলুদ হলুদ ছোপ আমরা দেখতে পাই, বা যেটাকে আমরা বলি ইন্টারভেনাল ক্লোরোসিস। একইভাবে শিরা উপশিরার মাঝের অংশগুলি কিন্তু হলুদ হয়ে যায়। তো সাধারণত এই ধরনের লক্ষণ যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বলতেই পারি যে এগুলো কিন্তু আপনার যে খাদ্য উপাদান সেইগুলির অভাবজনিত লক্ষণ থেকে হয়েছে বা হতে পারে। আরেকটি বিষয় একদম সংক্ষেপে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বিভিন্ন অনুখাদ্য গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সেটা আমরা বিভিন্ন সময় শুনে থাকি, বিশেষজ্ঞ মহাশয়দের কাছ থেকেও শুনি যে সার এবং জল যতটা একটা গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজন, অনুখাদ্যের ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নয়। সেক্ষেত্রে জানতে চাইবো যে বিভিন্ন অনুখাদ্যের অভাবজনিত কি কি লক্ষণ চাষী বন্ধুরা দেখলেই সহজে বুঝতে পারবেন? দেখুন, অনুখাদ্যের মধ্যে আমরা সাধারণত আলোচনা করলাম তামা, বোরন, দস্তা, মলিবডেনাম, লৌহ, এগুলোর ব্যাপারে। আমরা এগুলোকে সাধারণত অনুখাদ্য হিসেবে চিহ্নিত করেছি, এবং এই অনুখাদ্যগুলি আমরা সাধারণত এদের অনুখাদ্য কেন বলি, কারণ এই যে মানে উপাদানগুলি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয় না উদ্ভিদের, খুব অল্প পরিমাণে দরকার হয়। মানে আপনার যেমন নাইট্রোজেন, ফসফরাস, এরা যেমন বেশি পরিমাণে দরকার হয়, অনুখাদ্যগুলি কিন্তু অতটা বেশি পরিমাণে দরকার হয় না, খুব অল্প পরিমাণে দরকার হয়, কিন্তু এরাও কিন্তু অপরিহার্য। এদেরও যদি অভাব দেখা যায়, তাহলেও কিন্তু উদ্ভিদে কিছু নির্দিষ্ট অভাবজনিত লক্ষণ আমরা কিন্তু দেখতে পাই। যেমন ধরুন, যদি আমাদের তামার অভাব হয়, তাহলে কিন্তু উদ্ভিদের বিকাশ হ্রাস পায়, উদ্ভিদের পাতা কুঁকড়ে যায় এবং ঝরে যেতে পারে, তার সাথে সাথে বীজ এবং ডালপালা বেঁকে যায়, নিস্তেজ হয়ে যায়। এছাড়া অনুখাদ্য হিসেবে যদি আমরা বোরনের ব্যাপারে আলোচনা করি, বোরনের ক্ষেত্রেও সাধারণত বিভিন্ন রকম অভাবজনিত লক্ষণ দেখা যায়, যেমন দুর্বল কাণ্ড এবং শিরা। এর সাথে সাথে শস্যের দানাগুলি সঠিকভাবে পুষ্ট হয় না, ঝাড়ু জাতীয় আকৃতি ধারণ করে কখনো কখনো। আমরা কিন্তু ভুট্টার ক্ষেত্রে এটা খুব ভীষণভাবে দেখতে পাই। বোরনের যদি অভাব হয়, তাহলে কিন্তু ভুট্টার যে কব, যেটাকে আমরা
সাধারণত হারভেস্ট করে থাকি বা আমরা যেটাকে ফলন হিসেবে কেটে থাকি, সেখানে কিন্তু অনেক সময় ঝাড়ুর মতন আকৃতি সেটা ধারণ করে। এছাড়া প্রান্তিক কুঁড়ি যেটা হয়, যে কোনো উদ্ভিদের বা ফসলের প্রান্তিক কুঁড়ি কিন্তু মারা যায়, বোরনের অভাবে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া যদি দস্তার অভাব দেখি, তাহলে দস্তার ক্ষেত্রেও ওই শিরাগুলি যেগুলি সেগুলি শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। শীর্ষ পাতা যেগুলি থাকে উদ্ভিদের উপরের দিকের শীর্ষ পাতাগুলি গুটিয়ে যায়। মলিবডেনামের অভাবেও বিভিন্ন রকম আমরা অভাবজনিত লক্ষণ দেখতে পাই। পাতার যে স্বাভাবিক যে সবুজ রং, সেই রং হালকা হয়ে যায় এবং তার সাথে সাথে পাতা বিকৃত হয়ে যায়, মানে পাতার যে সঠিক গঠন সেটি কুঁকড়ে গিয়ে বিকৃতি মানে প্রদর্শন করে আর কি। লৌহের অভাবেও বিভিন্ন রকম আমরা অভাবজনিত লক্ষণ দেখতে পাই। সাধারণত একইভাবে পাতা হলদে হয়ে যায় এবং সবুজ ভাব যেটা, সেই সবুজ ভাবটা কমে যায় এবং অনেক সময় কি হয়, পাতা ওপরের দিকে গুটিয়ে যায়। এই সাধারণত এই ধরনের অভাবজনিত লক্ষণ আমরা সাধারণত দেখতে পাই। দেখা যায়, হ্যাঁ, দেখতে পাওয়া যায়। একেবারে শেষে জানতে চাইবো যে আপনি তো সমস্যার কথা বললেন যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বা অনুখাদ্যের যে অভাব, তার সমস্যার যে লক্ষণ সেইগুলো সম্পর্কেও আপনার কাছ থেকে জানলাম। সংক্ষেপে জানতে চাইবো, যেহেতু সময় কম, তাই যে এই সমস্ত সমস্যার প্রতিকারটা আসলে কি? দেখুন, প্রতিকার হিসেবে যেটা আমরা সবার আগে বলে থাকি, আমাদের প্রথমেই কৃষক বন্ধুদের দেখে নিতে হবে মাটি পরীক্ষা করে যে তাদের মাটিতে কোনো অপরিহার্য খাদ্য মৌল বা অনুখাদ্যের অভাব আছে কিনা। যদি তিনি ওইরকম কোনো চিহ্নিতকরণ করতে পারেন যে তার জমিতে কোনো একটি অনুখাদ্য বা একাধিক অনুখাদ্য বা খাদ্যমৌলের অভাব আছে, তখন কিন্তু তাকে তার অভাব মেটানোর জন্য সঠিক পরিমাণে সেই অনুখাদ্যের যে উৎস, এই রকম সার কিন্তু প্রয়োগ করা উচিত। এবার সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তাহলে নাইট্রোজেন, ফসফরাস বা পটাশিয়াম, তার উৎস হিসেবে যেগুলো আমরা সাধারণত দেখে থাকি, যেমন ভার্মি কম্পোস্ট, নিম কেক, তারপরে তার সাথে সাথে আমরা দেখতে পাই FYM, যেটা ফার্ম ইয়ার্ড ম্যানিওর বলে, বা পোল্ট্রি ম্যানিওর, কম্পোস্ট, এইগুলোকে কিন্তু আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের কিন্তু সঠিক মানে উৎস হিসেবে আমরা কিন্তু গণ্য করে থাকি। এছাড়াও বিভিন্ন রকম রাসায়নিক সার, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, ইউরিয়া, এগুলোও কৃষক বন্ধুরা কিন্তু সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন তাদের চাষযোগ্য জমিতে। এছাড়া অনুখাদ্যগুলি যেগুলি আমাদের জমিতে অপরিহার্যভাবে দরকার হয় বা উদ্ভিদের বৃদ্ধির জন্য দরকার হয়, সেই অনুখাদ্য আছে বা অনুখাদ্যে ভরপুর বিভিন্ন রকম যে রাসায়নিক উপাদান বা রাসায়নিক সার পাওয়া যায়, সেগুলিকে কিন্তু সুসংহত মাত্রাতে জমিতে প্রয়োগ করতে হবে। যেমন বোরনের উৎস হিসেবে বোরিক অ্যাসিড, বা কপারের উৎস হিসেবে কিউপিক ক্লোরাইড, কপার সালফেট, লৌহের উৎস হিসেবে আয়রন সালফেট, ম্যাঙ্গানিজের উৎস হিসেবে ম্যাঙ্গানিজ সালফেট, মলিবডেনামের উৎস হিসেবে অ্যামোনিয়াম মলিবডেট, জিঙ্কের জন্য জিঙ্ক অক্সাইড, এই ধরনের যে সমস্ত রাসায়নিক উপাদান আছে বা রাসায়নিক সার আছে, যেগুলিতে ওই অনুখাদ্যগুলি যথাযথ পরিমাণে উপস্থিত আছে, সেই রাসায়নিক সার কিন্তু তাদের সঠিক মাত্রায় জমিতে প্রয়োগ করতে হবে এবং দেখে নিতে হবে যেন মাত্রাতিরিক্ত কোনো কিছুই না হয়ে যায়, কোনো উপাদানই যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়। খেয়াল রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং এত সুন্দরভাবে এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য। আর যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার। কিষাণ বাণীর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো সূর্যমুখীর চাষ নিয়ে। আমরা কথা বলবো বীরভূম জেলার লাভপুর ব্লকের গোপদিঘি গ্রামের প্রগতিশীল চাষী বন্ধু ষষ্ঠীপদ পালের সঙ্গে। আজ এই অনুষ্ঠানে ষষ্ঠীপদবাবু সূর্যমুখীর চাষ নিয়ে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। ষষ্ঠীপদবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি কি বরাবরই সূর্যমুখীর চাষ করেন? আগে করতাম, কিন্তু এখন বিচন ঠিকমতো পাই নাই বলে এই কয়েক বছর আমার বন্ধ ছিল, কিন্তু এখন বিচন আজ এবছর আমি পেয়েছি বলে আমি চাষ করেছি। কোথা থেকে বীজ পেলেন? আমি লাভপুর এগ্রিকালচার অফিস থেকে পেয়েছি। সূর্যমুখী চাষ
কেন করেন? মানে এর কি বিশেষ কিছু সুবিধে আছে? সুবিধা আছে, সর্ষের থেকে একটু তেলের ফলনটা বেশি পাই, লাগাইলে খুবই ভালো হয়, আমার জ্বালানিও হয়, তেলটাও হয়, ওই জন্য আমার লাগানোর খুব ঝোঁক থাকে। সর্ষে থেকে বেশি ফলন বলছেন, কতটা ফলন? সর্ষের থেকে অনেকটা ফলন, সর্ষেতে 400 গ্রাম তেল হবে, আর সূর্যমুখী ঠিক মতো লাগালে, কার্তিক মাসে লাগালে 500 গ্রাম তেল একবারে হবেই। 1 কেজি সূর্যমুখীতে 500 গ্রাম তেল, এ তো অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কেজি বিচন পেশালে 500 গ্রাম তেল হবেই, তবে সেটা কার্তিক মাসে লাগাতে হবে। এই যে পাড়াতে ধরুন বা গ্রামে যে সমস্ত দোকানগুলো আছে, তেল পেশার যে মেশিনগুলো আছে, যেখানে সর্ষে পেশানো হয়, তিল পেশানো হয়, সেখানেই এই সূর্যমুখীর বীজ পেশানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্যমুখী বিচন ওইখানেই পেশানো হয়, খুব সুন্দরভাবে তেল বের করে দেয়। সূর্যমুখীর তেলের গুণমানও তো খুব ভালো। ভাজাভুজোতে, রান্নাতে উৎকৃষ্ট তেল, মানে খুব সুস্বাদু তেল, সর্ষের তেলের থেকে অনেক অনেক বেশি স্বাদ আছে তেলের। পুষ্টিগুণও তো অনেক বেশি। বলে থাকে পুষ্টি গুণাগুণ, সেটা আমরা চাষি মানুষ কত কি বুঝবো, তবে সুস্বাদু তেল, খেতে খুব ভালো। পাতলা 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 তেলটা, তেলটা সর্ষের তেলের মতো রং নয়, একটু সাদা করবে তেল। হ্যাঁ, এমনিতে সানফ্লাওয়ার বা সূর্যমুখীর তেল তো বাজারে অনেক বেশি দাম। আমি তেল বিক্রি করি না, আর বাজার আমি ঠিক জানিও না কত কি বাজার বটে না বটে, আমার আর তেল করাই, আমরা ঘরে খাওয়া দাওয়া করি। আপনি তো আপনার বেচেন না, শুধু বাড়িতে খাবার জন্য? বাড়িতে খাবার জন্য, ওটা আমার 1 বছরকার তেল আমার হয়ে যাবে, 10 কাঠা জমি দিয়ে আমার 1 বছরকার তেল হয়ে যাবে। আমি এবারে 10 কাঠা জমি চাষ করেছি। 10 কাঠা জমিতে কতটা ফলন হবে? 10 কাঠা জমিতে 1 কুইন্টল 35-40 কেজি মতো বিচন পাবো আমি। বিঘেতে প্রায় 2 কুইন্টাল 70 কেজি 80 কেজি। 3 কুইন্টালের কাছাকাছি 1 বিঘে জমিতে হবে, যদি কার্তিক মাসে লাগানো হয়। সর্ষে এত ফলন হয়? হ্যাঁ, বিঘেতে 3 কুইন্টাল সাদা সর্ষে তো আসে, খুব উপযুক্ত চারা হতে হবে। ভালো করে চাষ করলে সূর্যমুখী 3 কুইন্টাল প্রায় ফলন চলে আসবে। অবধারিত, এবার গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, 3 কুইন্টাল পাওয়া যাবেই। আর 3 কুইন্টাল মানে 1.5 কুইন্টাল তেল, প্রায় কাছাকাছি তেল 1.5 কুইন্টাল তেল দাঁড়াবে। এবারে কি আপনি একটু দেরি করে লাগিয়ে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, বিচন পেতে দেরি হয়ে গেল তো আমার, পৌষ মাসে পেয়েছি, যার জন্য আমার দেরি হয়ে গেল। মাঝখানে 2-1টা ফলের ঘাটতি এসে গেছে, যার জন্য আমি ফলনটা একটু কম পাবো এবছর। উপযুক্ত সময় কার্তিক মাস। শেষ আশ্বিন কার্তিকের প্রথম দিকে লাগালে ওটা একবারে 3 কুইন্টাল সাফিসিয়েন্ট পাওয়া যাবে। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এতটা সুবিধাজনক মানে এই ফসলটা, তবুও ধরুন আপনার গ্রামে এই লাভপুর ব্লকে সূর্যমুখীর চাষ কিন্তু খুব কম, কেন এরকম হয় বলুন তো? এবছর আমার ওই ফুল দেখে বা ফল দেখে অনেক চাষি আগ্রহ এসে গেছে, আমাকে বলছে, ওরে তুই কোথায় বিচন এনেছো, তুমি কোথায় বিচন এনেছো, আমাদেরকে যোগাযোগ করে দাও, আমরা সত্যি লাগাবো। চাষিদের খুব ঝোঁক চেপেছে। আপনি বলছেন যে ঠিক করে লাগালে, ভালো করে লাগালে 3 কুইন্টালের মতো ফলন আসবে এবং 3 কুইন্টালে প্রায় 1.5 কুইন্টালের মতো তেল হবে। তেল হবে। এই ভালো করে লাগানো, সুন্দর করে চাষ করা, এটা কীরকমভাবে করব? আমাদের তো নাঙল হাল তো নেই, এখন নাই, আমরা ট্র্যাক্টর দিয়ে চাষ করি। দুটো চাষ হয়ে যাওয়ার পরে ওই সুপার ফসফেট, পটাশ, ইউরিয়া, ওইটা এক জায়গায় মিশিয়ে ছড়িয়ে দিয়ে আর একটা চাষ দিয়ে আমরা ভিলি কাটি, ওই 1 হাত বাই 1 হাত ভিলি কাট থাকে আমার। এইখানে আমি একটু থামাই আপনাকে। সাধারণত চাষি বন্ধুরা যে কোনো ফসল, সেটা সর্ষেই বলুন, ধানই বলুন, 10-26-26 কিংবা ডিএপি এই মিশ্র সার দিয়ে চাষটা করেন। আপনি বলছেন যে আপনি সিঙ্গেল সুপার ফসফেট, এমওপি অর্থাৎ মেরুটা পটাশ এবং ইউরিয়া, এই 3টে দিয়ে চাষ করেছেন আলাদা আলাদাভাবে। আপনি 10-26-26 বা ডিএপি দিয়ে কেন করেননি? কাজ করে না 10-26 বা ওই 18-15 না কি বলে, 13-15 না কি বলে, আর এটা একদম জ্যান্ত চোরা একদম। সুপার ফসফেটটা খুব ভালো, পটাশটাও খুব ভালো, ইউরিয়াটাও ভালো, আমার খুব ভালো লাগে, নিখুঁত চোরা ওটা। কতটা মাত্রাতে দিলেন? 25 কেজি মতো দিয়েছিলাম সুপার ফসফেট, 10 কেজি মতো পটাশ, আর 5 কিলো মতো ইউরিয়া। প্রথম যখন লাগাই তখনই ওইটা ছড়িয়ে দিয়েছিলাম জমিতে,
তার 10 কাঠা জমিতে? 10 কাঠা জমিতে। তারপর দ্বিতীয়তে ওই 20 থেকে 25 দিন পরে কোড়া খোসা করলাম, হালকা করে খুঁজতে হবে, গাছের শিকড় কাটলে হবে না কিন্তু। আবার কেজি 8 মতো ইউরিয়া ছড়িয়ে দিয়ে সেচ দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার এই যখন দেখলাম ফুল আসার মুখী হয়ে আসছে, তখন 6 কেজি মতো ইউরিয়া ছড়িয়ে দিলাম, যে সেচ দিয়ে দিলাম। নিয়ে ওই যে যখনই বতরমুখী হলো তখনই 2-4টে ঘাস থাকলো, সেগুলো নিড়িয়ে দিলাম, দিয়ে আবার একবার সেচ দিয়ে দিলাম। দেখা গেল ফুল আসতে লেগে গেল। আর সেচ টেচ তেমন একটা লাগলো না গো। আর ওষুধেই 1-2বার রোগগ্রস্ত দিয়েছিলাম, ওই শুয়ো পোকা লাগছিল বলে রোগগ্রস্ত দিয়েছিলাম। সূর্যমুখীতে খুব একটা কীটনাশকের প্রয়োজন হয় না। একটু পিছিয়ে যাই, যখন আপনি লাগালেন তখন বীজ কতটা লাগলো, কিভাবে লাগালেন, মানে ছড়িয়ে দিলেন নাকি সারিতে বুনলেন, এই জায়গাটা একটু বলুন। 1 কিলো বিচন আমাকে দিয়েছিলেন, তা আমার 600 গ্রাম বিচন লেগেছিল 10 কাঠা জমিতে। আর বাকি 400 গ্রাম বিচন আমার বাড়িতে এখনও আছে। ওই প্রতিটি খোঁপাতে 2টো করে বিচন দিয়েছিলাম, 1 হাত বাই 1 হাত অন্তর, চারিদিকে যেন 1 হাত থাকে। এটা অঙ্কুরোদ্গম করে নিয়ে 24 ঘন্টা জলে একবার জলটা পরিবর্তন করতে হয়। নিয়ে তারপর জলটা পরিবর্তন করার পরে জলটা নেংড়িয়ে দিলাম, নিয়ে একটা টোকার মধ্যে রাখলাম, টোকাটা ঢাকা দিয়ে দিলাম। ওই সামান্য একটু প্যাঁক হতে লাগলো, সেই অবস্থাতে থানাটা দিতে হবে। থানা মানে বিচনটা মাটিতে দিতে হবে। বেশি বড় প্যাঁক হয়ে গেলে চারা ভালো হবে না গো, উঠবে না, সব খোপা পতিত হয়ে যাবে। একেবারে শুরুর দিক থেকে কি কোনো রোগ পোকা লাগে? হ্যাঁ, শুরুর দিক থেকে ওই 3 থেকে 4 পাতা হওয়ার পরে একটা লেদা পোকা বলে, আমাদের গোটা বাংলায় চাষার কথাতে বলে লেদা পোকা। এই রবারের মতো সরু সরু সে লেদা পোকাটা মাটির মধ্যে থাকে। রাত্রিবেলাতে ওরা বেরিয়ে ওই চারাগুলোকে কেটে দেয়, ডগাটাকে কেটে দেয়। ওই জন্য 10 কাঠা জমিতে 1 কিলো দানা বিষ ওই বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। ওই রাতে ওরা বেরিয়েছে, দিয়ে ওই বালিতে বিষে লটাপটি খেয়ে মরে গেছে সব। এই লেদা পোকা ছাড়া আর বিশেষ কোনো সমস্যা তখন হয়নি? না, ওই গঙ্গা ফড়িং বলে, যেটা সবুজ রঙের, গঙ্গা ফড়িংয়ে পাতাগুলো ফুটো ফুটো করে দেয়। এটা কখন এলো? ওটাই 25 থেকে 30 দিনের মাথাতে। দিয়ে পাতাগুলো ফুটো ফুটো করে দিলে আমার গাছের ক্ষতি হয়েছিল। দিয়ে ওই রোগর স্প্রে করে দিলাম, গঙ্গা ফড়িং সব মারা গেল। মাত্রা 12 থেকে 15 ml 14 লিটার জলে। মাত্রা বাড়াইলে হবে না, ওষুধের ডোজ বাড়িয়ে দিলে গাছের ক্ষতি হবে। ও ফড়িংগুলো খুব হালকা ডোজেই মারা যায়। এর বাইরে আর কোনো সমস্যা? টিয়া পাখি একটা বড় সমস্যা। টিয়া পাখি বড় সমস্যা, ওটা তো কোনো কিছু করা যাবে না, সে বিষ দিয়েও করা যাবে না, নেট দিয়েও করা যাবে না। ওটা আমাদের একজন থাকতে হয় সকাল 6টায় থেকে 8:30 পর্যন্ত। তারপর বৈকালে 5টায় থেকে ওই 5:30 6টা পর্যন্ত। দুপুর দিকে পাখি আসে না, ওই 2বার পাখি আসে, দল বেঁধে চলে আসে। এমনভাবে খাবে যে একবারে একটা ফুলকে ওই 15 মিনিটের মধ্যে শেষ করে দেবে। মানুষ দিয়েই আগুলতে হয় ওটা। ফিতে টানিয়ে দিলে, শব্দ হলে, বাতাসে উঠলে তখন নাকি টিয়া পাখি আসে না? না, ওটা আমি দিয়েছিলাম, আমি এর আগেও দিয়েছি, এবছরও দিয়েছি, কিন্তু পাখি মানে না, কেয়ার করে না। ও হাত চাপুরলে ওড়ে না গো, একবার বসিয়ে গেলে বোধে 3 বাজালে ও উঠবে না, কাজকে যেয়ে ডাকাতে হয়, খুব সাহস। ও দল বেঁধে চলে আসে ওরা। তারপর যখন বীজ শুকিয়ে আসছে তখন এবার এটাকে তুলে নেওয়া। বীজ ওই ওপরটা শুকিয়ে এলে বোধ তুলে নিলাম, নিয়ে একটা নতুন ঝুড়িটাকে উপর করে দিয়ে এরকম করে 2বার 4বার তুলে দিলেই ফলগুলো ঝরে পড়ে যায়। নতুন ঝুড়ি কেন? পুরনো ঝুড়িতে ওই ধার তো থাকে না, তো আমরা ঘরে ব্যবহার করি, সেই ধারগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য নতুন ঝুড়ি নিতে হয়। বাঁশের কঞ্চি। বিচন বের করে নেওয়ার পরে তিরপলের উপরে হোক, মাটি উঠোনে নিকিয়ে দিয়ে হোক, 7 8টা 9টা 10টা রোদ খাওয়াতে হবে। খুব করকরি করে শুকিয়ে বস্তাতে রাখতে হবে, নইলে ঘুমে গেলে তেলের ঘাটতি এসে যাবে। ষষ্ঠীবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্যে। আশা করব আপনার পরামর্শ মেনে চাষি বন্ধুরা সূর্যমুখীর চাষ করবেন এবং লাভ পাবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।